সরকারের মূল কাজটা কি ছিল? গণ অভ্যুত্থানের পক্ষের যে শক্তি ছিল তারা পরস্পরকে আক্রমণ করেছে। সার্বভৌমত্বের প্রশ্নে হঠাৎ করে একমত হইতে হইল কেন? বঙ্গবন্ধুকে নিয়ে সার্জিস আলমের ৭ই মার্চের যে বক্তব্য, এটি জোর করে তাকে দিয়ে করানো হয়েছে, এটা আমার কাছে কখনোই সত্যি মনে হয় না। ফটো সেশন করে নতুন করে জাতিকে জানান দিতে হলো কেন? বাংলাদেশের মানুষ গত ১.৫ দশকে তার নিজের ভোট প্রয়োগ করতে পারেনি। ৫৩ বছরে আপনার এখানে প্রচুর আবর্জনা জমা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলি। আমাদের আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্য। স্টুডিওতে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এবং সিপিবি নেতা শরীফুজ্জামান শরীফ। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের মাঝে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ যুক্ত হবেন। তার আসার আগ পর্যন্ত আমরা শরীফুজ্জামান শরীফ আপনার সাথেই কথা বলি। আপনি দেখেছেন যে দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্য এই বিষয়টি নিয়েছে। আগামীকালকেই জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম সভা শুরু হবে। দীর্ঘদিনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার পথে হয়তো বা সেই ট্রেনে উঠতে যাচ্ছে কিনা জাতি, সেটি প্রশ্ন রয়েই গেছে। আজকের একটি প্রসঙ্গ দিয়ে আপনার কাছে শুরু করি। আজকে বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার অনুষ্ঠান ছিল। সেখানে সব ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে সকল রাজনৈতিক শক্তি ছিল তারা অংশ নিয়েছিলেন। সেখানে নতুন রাজনৈতিক দলের যিনি প্রধান নাহিদ ইসলাম, তিনিও ছিলেন। তিনি বলেছেন, বিচারের আগে মুজিববাদী শক্তির ঠাঁই নেই এই দেশে। নির্বাচনে আওয়ামী লীগ আসার কোনো অধিকার নেই, তারপরও তাদের ভাগ্য সব রাজনৈতিক দল মিলে সিদ্ধান্ত নিবে। আপনার বিষয়ে এই বিষয়ে আপনার মতটা জানতে চাই। বিচারের আগে মুজিববাদী শক্তির ঠাঁই নাই, তিনি হয়তো তার মতো করে বলবে, আপনারা বা আপনাদের অবস্থান কি সেক্ষেত্রে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আপনার আজকের প্রোগ্রামের টপিকটা বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরে নতুন যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, যতগুলো চ্যালেঞ্জের জায়গা তৈরি হয়েছে, সব কিছুর সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ। আমরা যে পরিবর্তনটা এনেছি, এই পরিবর্তনটার জন্য আমাদেরকে স্যাক্রিফাইস করতে হয়েছে অনেক গুণ বেশি। এই কথাটা আমি প্রায় বলি যে বাংলাদেশে মুক্তিযুদ্ধে যতটা স্যাক্রিফাইস করা হয়েছে, তারপরে বাংলাদেশে এর আগে যতগুলো গণঅভ্যুত্থান হয়েছে, আন্দোলন হয়েছে, কোনো আন্দোলনে এতটা ত্যাগ স্বীকার করতে হয়নি। এই ত্যাগ স্বীকার করার পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে। সেটা হলো আমরা আমাদের এই সমাজটাকে, তার যে রক্তক্ষরণগুলো, সেগুলো বন্ধ করব। সমাজে আমরা বেইনসাফি যে কাজগুলো ছিল সেগুলো বন্ধ করব। আমরা মানুষের অধিকার ফিরিয়ে দেব এবং বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আমরা নিয়ে যাব। জি, বাংলাদেশের মানুষের শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো অভিযোগ ছিল, সবথেকে বড় অভিযোগটা হচ্ছে বাংলাদেশের মানুষ গত ১.৫ দশকে তার নিজের ভোট প্রয়োগ করতে পারেনি এবং এই প্রয়োগ করতে না পারার কারণে রাষ্ট্রের সাথে নাগরিকদের একটা বড় রকমের গ্যাপ তৈরি হয়েছে, বিভাজন তৈরি হয়েছে এবং তখন রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কতগুলো নির্বাচনের নামে প্রহসনের মধ্য দিয়ে দেশের জনগণকে দূরে সরিয়ে রাখা হয়েছে। এখন যে পরিবর্তনটা এসেছে, এর আলটিমেট টার্গেট হওয়া উচিত একটা নির্বাচিত সরকারের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফেরত যাওয়া। তবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আপনি চাইলে কালকেই ফেরত যেতে পারবেন, আমি এটা মনে করি না। আপনার এই 15 বছর শুধু না, বাংলাদেশের রাজনীতিতে আমরা বিভিন্ন সময় বলে আসছি যে 53 বছরে আপনার এখানে প্রচুর আবর্জনা জমা হয়েছে। সেই আবর্জনাগুলো আপনাকে পরিষ্কার করতে হবে। এখন আপনি সমস্ত আবর্জনা পরিষ্কার করবেন নাকি নির্দিষ্ট কতগুলো জায়গার আবর্জনা পরিষ্কার করবেন? আপনি যখন জলোচ্ছ্বাস হয় একটা এলাকায়, জলোচ্ছ্বাসে ধরেন যে পানিতে সবকিছু পানির নিচে চলে যায় এবং পানি নেমে যাওয়ার পর মানুষ ঘর বাড়িতে যে আবর্জনা সেগুলো পরিষ্কার করা শুরু করে। তো এই পরিষ্কারের কাজটা আপনি কোথা থেকে শুরু করবেন? আপনি কি প্রথম আপনার বেডরুম থেকে পরিষ্কার শুরু করবেন, সেখানকার আবর্জনা সরাবেন, আপনার ড্রয়িং রুমের আবর্জনা সরাবেন, নাকি পুকুরের ঘাটের যে আবর্জনা ছিল সে আবর্জনাটা সরাবেন? আপনাকে প্রায়োরিটিটা ঠিক করতে হবে এবং আমি মনে করি যে বাংলাদেশের আবর্জনা সরানোর কাজটা নির্বাচন অনুকূলে যে রাস্তাটা আছে নির্বাচনের দিকে,
সেই রাস্তার যে আবর্জনা আগে সেটাকে আপনাকে সরাতে হবে। জি, আমি একটু আপনাকে থামাই। আমার আসলে এটি সার্বিকভাবে আপনি আলোচনা করেছেন, বিচারের আগে মুজিববাদীর শক্তির ঠাঁই নেই, এই প্রসঙ্গে আমি আসলে কথা সুনির্দিষ্ট শুনতে চাচ্ছিলাম। আমি এই বিষয়ে শুনবো, আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে, তারপরে আমাদের আলোচক আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, তাকে সঙ্গে নিয়েই বিরতির পরে ফিরবো। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে, সহসাই ফিরছি। আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আমরা কথা শুনছিলাম বিরতির আগে শরীফুজ্জামান শরীফ, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এবং সিপিবি নেতার কাছ থেকে। আমরা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। আপনাকে আমরা আলোচনা করছিলাম দেশের স্বার্থে জাতীয় ঐক্য, এই বিষয়টি নিয়ে। আমরা একটু সেই ঐক্যের জায়গায় যাওয়ার আগে নিজেদের মধ্যে সমস্যা আলোচনা করে সমাধানের এবং সবাইকে সংযত হয়ে ঐক্যের পথে থাকার আহ্বান জানিয়েছে আজকে একটি অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, জামাতের নায়েবে আমির এবং যে নাহিদ ইসলাম, তিনি সহ অন্যরা সবাই একই সুরে কথা বলেছেন। সে প্রসঙ্গে আপনি বলবেন। তার আগে আমি একটু যেতে চাই, আজকে যেন তারেক রহমান, তার বক্তব্য হচ্ছে ধর্মীয় উগ্রবাদী ও চরমপন্থীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফ্যাসিবাদী শক্তি গণতন্ত্র হত্যা করবে, এটি কোট করলাম। আপনি দলের নীতি নির্ধারণীর পর্যায়ের যিনি শীর্ষ নেতা, তার এই বক্তব্যকে কিভাবে দেখছেন বা কিভাবে ব্যাখ্যা করবেন? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আমার সহ আলোচক এবং মাই টিভির দর্শক শ্রোতা বন্ধুদের প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ট্রাফিক জ্যামের কারণে কিছুক্ষণ বিলম্বিত করেছে আমি আসতে, সেজন্য। দুটি কথা বলেছেন, একটি হচ্ছে যে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের স্বার্থে ঐক্যের কোনো বিকল্প নেই, এটা তিনটি দলের কথা বলেছেন, বিএনপি, জামাত ইসলাম এবং নবগঠিত এনসিপির নেতৃবৃন্দের। সবাই, বাকি যারা সবাই একই রকম কথা বলেছেন। কথাগুলো তো, এই কথাগুলো বাকিরা হয়তো এখন বলছে, বিএনপি কিন্তু শুরু থেকে বলে আসছে। হঠাৎ করে একটা ইস্যুতে জাতীয় ঐক্যমতে প্রশ্ন আসলো এবং প্রধান উপদেষ্টার সঙ্গে ছবি টবি তুলে বলা হলো যে সার্বভৌমত্বের প্রশ্নে সকলেই আমরা একমত, ঐক্যবদ্ধ। তো সার্বভৌমত্বের প্রশ্নে হঠাৎ করে একমত হতে হইলো কেন? সার্বভৌমত্বের প্রশ্নে তো বাংলাদেশের যে সকল মানুষ রয়েছে তারা সকলেই তো ঐক্যবদ্ধ, কিন্তু ফটো সেশন করে নতুন করে জাতিকে জানান দিতে হলো কেন? 5ই আগস্টের যে ঘটনা, তারপরে মানুষের মধ্যে 5ই আগস্টের সারাদিন রাজপথে যারা ছিল, সেই সব মানুষগুলি তো এই দেশের প্রাণ। নিশ্চয়ই তারা তো দেশের পক্ষে, দেশের স্বার্থেই সেদিন সকলে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়েছিল এবং রাজপথে কোনো দলীয় স্লোগান ছিল না। রাজপথে ছিল দেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্বের পক্ষের স্লোগান। 5ই আগস্টের সেই দিনের কথা যদি আমরা স্মরণ করি, তাহলে এটা নতুন করে বক্তব্য রাখার অবকাশ আসলো কেন, এটার জন্য কারা দায়ী, সেই জিনিসগুলো আলোচনা করতে গেলে কিছুটা হয়তো আমাদের নিজেদের কিছু বক্তব্য পর্যালোচনা করার প্রয়োজন। তবুও আমি সেই পর্যালোচনার মধ্যে না গিয়ে আমিও তাদের সঙ্গে একমত হয়ে বলতে চাই, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রশ্নে কারো মধ্যেই কোনো দ্বিধা বা মতভেদ থাকা উচিত নয় এবং সে কারণে মুখ দিয়ে কথা না বলে বাস্তবতার দিকে এগিয়ে আসা উচিত। এবং আমি আবারও বলবো, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র হুমকির মুখে পড়ে যেই কারণে, সেই কারণগুলো কিন্তু বর্তমানে বিদ্যমান। সেই কারণগুলো যদি বিদ্যমান থাকে আর মুখ দিয়ে যদি আমরা এই কথাগুলো বলি, তাহলে মুখ দিয়ে হয়তো কথাগুলো থেকে যাবে, কিন্তু বাস্তবিক অর্থে দেশ যেদিকে এগুচ্ছে, দেশ যেভাবে চলছে এবং দেশের নানামুখী যে প্রশ্ন বারবার জনসম্মুখে বেরিয়ে এসছে, সেটা আমাদের জন্য আবারও কলঙ্কের একটা অধ্যায় সৃষ্টি করতে পারে। এটা খুবই সতর্কতামূলক একটি শব্দ এবং আমি এই আশঙ্কা করছি বর্তমান সরকারের কিছু উপদেষ্টা এবং বর্তমান সরকারের সমর্থিত কিছু
নতুন করে গড়ে ওঠা রাজনৈতিক নেতাদের বক্তব্য, এবং এটা যদি চলতে থাকে তাহলে মুখ দিয়ে আমরা যতই বলি না কেন স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা একমত, কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র আবারও হোঁচট খেতে পারে। এখনো সময় আছে, আমাদেরকে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে যেরকম একটি সরকার দেশে বিদ্যমান থাকলে এই স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র হুমকির মুখে না পড়ে, সেরকম একটি সরকার প্রতিষ্ঠার জন্য খুব দ্রুত একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। জি, আমি একটু অ্যাড করি, আমি একটু প্রশ্নের জায়গায় যাই। সেটি হচ্ছে যে আপনি এই সকল সমস্যা ঐক্যবদ্ধ না থাকার পেছনে সবাই অন্যদের সব আপনি দায়ভার দিয়ে দিলেন। বিএনপির কি বড় দল হিসেবে, বৃহৎ দল হিসেবে কোনো দায়ভার নেই? বিএনপি নেতাদের বিভিন্ন জায়গায় তো দেখা যাচ্ছে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেসব রাজনৈতিক শক্তি ছিল তাদের সাথে বিএনপির ক্লাশ হয়ে যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে মারামারি হয়ে যাচ্ছে, এগুলো তো হচ্ছে। এবং তারা সিনিয়র অনেক নেতার মুখ থেকে যারা নতুন রাজনীতিতে আসছে তাদের সম্পর্কে খুব কুরুচিপূর্ণ বক্তব্য অনেক সময় দেয়া হচ্ছে। তারা না হয় তাদের যে বিষয়গুলো আপনি বললেন পর্যালোচনার বিষয়, কিন্তু বড় দল হিসেবে সেই দায়িত্বের জায়গায় কি সবাই পালন করছে বিএনপির সিনিয়র নেতারা? বিএনপির সিনিয়র নেতারা কটু বাক্য ব্যবহার করেছে, এটা আপনি কোত্থেকে দেখলেন আমি জানি না। বিএনপির নেতারা শুরু থেকে যে আচরণ করছেন, বিশেষ করে বিএনপির তো আসলে চেয়ারপারসন তিনি অসুস্থ, সেই জায়গায় বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব শুধু 5ই আগস্টের কথা না, এর আগের থেকেও তিনি যেভাবে নেতৃত্ব দিয়ে এসছেন এবং তিনি 5ই আগস্টের পরে যেভাবে এই সরকারের পক্ষে, সরকারকে সফল হওয়ার ক্ষেত্রে যেভাবে জোরালো কণ্ঠে বক্তব্য এবং সাংগঠনিকভাবে আমাদেরকে নির্দেশনা দিয়ে যাচ্ছেন, তাতে করে আপনার কাছে মনে হওয়ার কোনো সুযোগ নেই যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বিএনপি কোনো ধরনের উস্কানিমূলক কোনো কর্মকাণ্ড করছে না। আমার কাছে সেই সুযোগ নেই এবং আমি স্বীকারও করছি। আমরা দেখছি দেশবাসী যে তারেক রহমানের কি প্রচেষ্টা। প্রশ্ন হচ্ছে যে তার এত প্রচেষ্টার পরেও সেই জায়গাটায় মানে বিএনপির নেতাকর্মীরা কতটুকু যেতে পারছে? বিএনপির নেতাকর্মীরা পরিপূর্ণভাবে যেতে পারছে, যথেষ্ট রকমে যেতে পারছে, কিন্তু কিছু কিছু ব্যক্তি এবং দল তারা এমনভাবে কিছু প্রশ্নের বিতর্ক খুব কষ্ট করে বের করে টেনে আনার চেষ্টা করছেন, যাতে করে এই নিজেদের মধ্যে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তাদের মধ্যে ভেদাভেদ তৈরি হয়। এবং এই সময়টা যত সামনের দিকে যাবে, যত সামনের দিকে গড়াবে, তত এই জিনিসটা বেড়ে উঠবে। এটা আপনি যদি বলেন যে বিএনপি তৈরি করছে, আমি আপনার সঙ্গে একমত না। কারণ হচ্ছে বিএনপি যদি সেই রকম কোনো কিছু করত তাহলে কিন্তু 5ই আগস্টের পরে সর্ববৃহৎ সমাবেশ করে তারেক রহমান সাহেব এভাবে বলতেন না যে এই সরকারকে ব্যর্থ হতে যাওয়া যাবে না এবং এই সরকারের পাশে আমাদেরকে থাকতে হবে, সরকারকে সফল করতে হবে। আমরা সেটার জায়গায় কিন্তু এবং সরকারকে কোন কোন জায়গায় ব্যর্থ হতে দেওয়া যাবে না, সরকারের মূল কাজটা কি ছিল, সেই কাজ থেকে যখন আশপাশে ছড়িয়ে যাচ্ছে এবং যে সমস্ত আওয়াজ উঠছে, আর আপনি যাদের কথা বললেন যে বিএনপির বাইরে অন্য কোনো শক্তি, এগুলো তো শক্তি হিসেবে তারা কোনো অবদান, গত 15 বছরে তারা কি অবদান রাখতে পেরেছে, তাদের উপরে কতটুকু স্টিম রোলার চালানো হয়েছে, তারা কতটুকু নির্যাতনের মুখোমুখি ছিল, তাদের নাম কতজন জানতো, সেই জিনিসগুলো কিন্তু পর্যালোচনা চলে আসে। আমি কিন্তু আবারও সেই মতভেদের জায়গাটা যেতে চাই না। আমি আবারও বলছি, আমাদের চেয়ারম্যান সাহেবের সুরে সুর মিলিয়ে যে কোনো মূল্যে গণতন্ত্র উত্তরণের পথে যেতে হবে। একটি গণতান্ত্রিক দেশ বিনির্মাণের আগ পর্যন্ত এই ধরনের সংকট আরো বাড়তে থাকবে। ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ ভাই, আপনার কাছে একটু আসি। বিএনপির যথেষ্টভাবে ঐক্য থাকার জন্য কাজ করে যাচ্ছে, এটি রহমতুল্লাহ ভাইয়ের দাবি। অন্যদেরকে তিনি যেটি বললেন যে অন্যদেরকে দৃশ্যমান দেখার ক্ষেত্রে তার একটু অস্পষ্টতা আছে। আপনি শুনছেন তার বক্তব্য, আপনার মন্তব্য কি? ধন্যবাদ। এর আগে যে প্রশ্নটা করেছিলেন নাহিদ ইসলামের বিচার আগে হবে কি হবে না, নাহিদ ইসলামের না,
নাহিদ ইসলাম বলেছেন বিচার ছাড়া মুজিববাদী শক্তির ঠাঁই নাই বিচারের আগে। জি, এবং নির্বাচন সংক্রান্ত ব্যাপারের সাথে এটি যুক্ত। জি, আগে বিচার হতে হবে। না, নির্বাচন ওরকম ডিরেক্ট বলেনি, বলছে নির্বাচনে তারা যেতে পারবে না, এটি তার যাওয়ার অধিকার নেই। আচ্ছা, সেটা জনগণ বা রাজনৈতিক দল ঠিক করবে। এটা রাজনৈতিক দলগুলো ঠিক করবে, তারা অনেকদিন থেকেই বলছে। জি, আমাদের এখানে ইউনিটির প্রয়োজন ছিল, আমি যে কারণে আপনাকে বলেছি, কিন্তু সেই ইউনিটিটা ধরে রাখা যায়নি। ধরে রাখা না যাওয়ার কারণটা হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষের যে শক্তি ছিল তারা পরস্পরকে আক্রমণ করেছে। আপনি যদি বিএনপির মতন একটা দলকে বলেন যে 14 বছরে আপনার 6 জন ব্যানার ধরার লোক ছিল না, এটি কে বলেছে? হাসনাত আব্দুল্লাহ বলেছে, যারা গত দীর্ঘ সময়ে নানাভাবে আওয়ামী লীগের সাথে ছিল। এবং আমি যদি বলি আওয়ামী লীগের বেনিফিশিয়ারি, এটি অস্বীকার করা যাবে না। তারা একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন যে হলে যেহেতু ছিলাম বাধ্য হয়ে আমাদেরকে ছাত্রলীগ করতে হয়েছে। রাইট, আপনি হলে থাকতে হলে জোর করে মিছিলে নিয়ে যাওয়া যায়, এগুলো সত্য। কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে সার্জিস আলমের 7ই মার্চের যে বক্তব্য, এটি জোর করে তাকে দিয়ে করানো হয়েছে, এটা আমার কাছে কখনোই সত্যি মনে হয় না। বঙ্গবন্ধুর জন্মদিনে হাসনাত আব্দুল্লাহর যে পোস্ট 2020 সালে যেটা দিয়েছিলেন, এটি কেউ জোর করে তাকে দিয়ে লিখিয়েছে, এটা আমার কাছে মনে হয় না। শরীফ ভাই, আমি একটু আপনাকে থামাই। আপনি তাদের যেহেতু প্রতিনিধি নাই, সেটি হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ কিংবা সার্জিস, সে যদি আগে ক্যাম্পাসে থাকতে কোনো দলের সাথে থেকেও থাকে, আমরা জানি যে ওই সময় আওয়ামী লীগ ছাড়া হলে থাকার সুযোগ ছিল না, যে কোনোভাবেই হোক, ছাত্রলীগ ছাড়া ছিল না। তো তাদের পরবর্তী যে অবদান, সেটি কি আপনি অস্বীকার করতে চাচ্ছেন? মোটেই না। বাংলাদেশের প্রশ্নবিদ্ধ তো করছে 14 বছরের, জি, প্রশ্নবিদ্ধ তো করছে 14 বছরের যেটা আমরা পারিনি, শেষ মুহূর্তে এসে তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে যে অর্জনটা করে দিয়েছে, জি, এবং তারা একটা নতুন রাজনৈতিক দল গঠন করার উদ্যোগ নিয়েছে, এই দুটো কোনোটাকেই আমি প্রশ্নবিদ্ধ করি না। এমনকি আমি মনে করি যে নতুন দল যেটা তারা গঠন করেছে, এই দলের মধ্যে আমি কোনো টেন্ডারবাজকে দেখি না, আমি এর মধ্যে ব্যাংক ডাকাতকে দেখি না, আমি এর মধ্যে ওই রাতের ভোটে বিজয়ী কোনো জনপ্রতিনিধি দেখি না। সুতরাং আমি তাদের সফলতা কামনা করি। তবে আপনি যদি রাষ্ট্রের সুযোগ সুবিধা নিয়ে যে কাজগুলো আমরা এখন দেখতে পাচ্ছি, এইগুলোই বিতর্ক তৈরি করেছে। আমি দেখছি ঢাকা ওয়াসায় আপনি 150 কর্মচারী নিয়োগ দিয়েছেন। আপনি যদি মনে করেন যে এটি তাদের অনুপস্থিতিতে আলোচনা করা যাবে না, আপনি এই কথাগুলো বললে তো প্রত্যেকটা জায়গায় তাদেরকে উপস্থিত রাখা যাবে না, কিন্তু এটি বাস্তবতা। আপনি যখন একজন পলিটিশিয়ান, আপনি যখন একজন রাজনীতিবিদ, প্রত্যেকটা বিতর্কের মধ্যে আপনি উপস্থিত থেকে আপনার সামনে আলোচনা করা যাবে, এটি আসলে না, আমি সেটি বলি, আপনি নিশ্চয়ই বলতে পারবেন। এই জায়গাটায় গণ অভ্যুত্থানে তাদের যে ভূমিকা, তাদের যে অবদান, এই অবদান ইতিহাস স্মরণ করবে। কারণ আমি কি একটু আপনাকে থামাই, সেটি হচ্ছে যে আপনি আওয়ামী লীগের বেনিফিশিয়ারি তাদের বলেছেন। আমি আসলে এই প্রশ্নে যেতে চাচ্ছিলাম না, তারপরও আমি বলি, সেটি হচ্ছে যে আপনি যে দলটি করেন বা ছাত্র ইউনিয়ন করেন, তাদের এই যে মুজিববাদী শাসন বা ফেসিজম টিকিয়ে রাখার জন্য কিন্তু এই যে গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল, এদের পেছনে কিন্তু তাদের ইন্ধন ছিল বা সক্রিয় ছিল, এই অভিযোগ কিন্তু সামনে এসেছে, আপনি দেখেছেন সেটি। আমি আমাদের না, আমি কি এটার জবাব দিব? না প্লিজ। আচ্ছা, গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল আওয়ামী লীগ এবং জামাতের সঙ্গে বিচার নিয়ে একটা সমঝোতার পরে। আপনার মনে থাকার কথা, মতিঝিলে যখন পুলিশের সাথে ফুল বিনিময় হলো, তখন আমরা বলেছিলাম যে একটা সমঝোতা হচ্ছে। তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছিলাম, এবং আমাদের যে সেই প্রতিবাদটা আওয়ামী লীগ কৌশলে ক্যাশ করে নিয়েছে। আমাদের সেই প্রতিবাদটা সে প্রথম দিকে আমাদের বিপক্ষে ছিল, আবার যখন মনে করেছে এটাকে ব্যবহার করে তার রাজনৈতিক সুবিধা নেওয়া যাবে, আমরা তার শক্তির সাথে পেরে উঠিনি, সেটাকে দখল করে নিয়েছি। আপনারা কি ফাঁদে পা দিয়েছিলেন? আমরা ফাঁদে পা দেইনি। আমরা যে নেমেছিলাম, আমরা আমাদের রাজনৈতিক স্বচ্ছতার জায়গা থেকেই নেমেছিলাম, এবং আমি এখনো মনে করি না যে আমরা ভুল করেছিলাম। আপনাকে আবার আমি মনে করিয়ে দিই, 5ই মে সব রাজনৈতিক দলগুলো বলছে যে তখন যে জাস্টিস গুলো হয়েছে, সেগুলো মব জাস্টিস হয়েছে, সেগুলো বিচারের নামে প্রহসন হয়েছে। এখন এটা আদালত রিভিউ করবে। আওয়ামী লীগের যে সুবিধা নেওয়ার প্রবণতাটা আপনাকে আবার মনে করিয়ে দেই, 5ই মে হেফাজতের সমাবেশ নিয়ে আমাদের এখানে রাজনীতিতে প্রচুর কথা আছে। এই হেফাজত সমালোচনাটা করে কার?
আক্রমণটা হয়েছিল কার কাছ থেকে? আওয়ামী লীগের কাছ থেকে। আওয়ামী লীগ আবার কিন্তু সেই হেফাজতের সাথে আবার মিশেছে। এই গণজাগরণ মঞ্চে যারা ছিল তাদের অনেকেই কিন্তু জেলে গেছে। সুতরাং আন্দোলনগুলোকে আওয়ামী লীগ যখন তার সুবিধা প্রয়োজন মনে করেছে সে সেটিকে দখল করেছে। আপনি আওয়ামী লীগ এবং আপনাদের আন্দোলন সে জায়গা থেকে তো বয়োজ্যেষ্ঠ আপনারা আন্দোলনের জায়গা থেকে বাংলাদেশে আওয়ামী লীগ পরে এসছে, তো সে জায়গা থেকে প্রজ্ঞাবান তো সিপিবির হওয়ার কথা ছিল। এই যে আপনার অনুজ, আপনি যে সংগঠনের প্রেসিডেন্ট ছিলেন সেই প্রেসিডেন্টের অনুজ লাকি আক্তার তারপর থেকে সেই গণজাগরণের পর থেকে অনুপস্থিত, হঠাৎ করে এখন দেখা গেল, সেটি নিয়ে কিন্তু প্রশ্ন আপনি জানেন যে এটা কতগুলো জায়গায় প্রশ্ন ক্রিয়েট করা হয়েছে, জি উদ্দেশ্যমূলকভাবে ক্রিয়েট করা হয়েছে। আপনি ধরেন যে আজকেও বাংলাদেশের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের একজনের কন্যাকে গতকাল ধর্ষণ করা হয়েছে। তো এই ধর্ষণের বিরুদ্ধে আপনি কি কথা বলতে পারবেন না? অবশ্যই আপনি অবশ্যই কথা বলতে পারবেন, অবশ্যই। এবং আপনাকে খেয়াল রাখতে হবে যে কিন্তু যখন সারি সারি লাশ পড়লো, যখন ছাত্র জনতার রক্তে বাংলাদেশ লাল হয়ে গেল, তখন কি প্রতিবাদ করতে এরা নেমেছিল? আজকে আমি 100টা ভিডিও ফুটেজ দেখাতে পারবো যে নেমেছিল তখন। আমি আপনাকে 100টা ভিডিও ফুটেজ, আপনি একটা পক্ষ নিচ্ছেন কিন্তু আমি আপনাকে 100টা প্রশ্ন করছি, আমি পক্ষ নিচ্ছি না, আমি জানতে চাচ্ছি। আপনাকে আমি 100টা ভিডিও ফুটেজ দেখাতে পারবো, আপনি কি আমার এটা গ্রহণ করবেন? 100টা ভিডিও ফুটেজ আপনাকে আমি দেখাবো যে আমরা যার নামটি বলছি, গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম কোথাও আসেনি আছে। আপনি আমাকে দেখতে চাইলে আমি তো প্রকাশ্যে চ্যালেঞ্জ করছি, জি প্রকাশ্যে চ্যালেঞ্জ করছি যে আমি আপনাকে 100টা ভিডিও ফুটেজ দেখাতে পারবো যে আমরা কমিউনিস্ট পার্টির নেতৃত্ব মিছিল করেছে শহীদদের স্মরণে 26শে জুলাই কোথায় মিছিল করেছে, প্রত্যেকটা এটা আছে আমাদের কাছে, এভিডেন্সগুলো আছে আমাদের কাছে। মিছিল করেছেন, আমি সেই মিছিল কভারেজ করেছি, তো বললাম আমি আপনাদের সেই মিছিল কভার করেছি, আপনাকে 100টা ভিডিও ফুটেজ আমি দেখাবো। সিপিবির সেই মিটিং আমি কভার করেছি, সেটাই আপনাকে বলছি। আপনাকে আমি ব্যক্তি কিন্তু বলেছি যে আপনাদের যে সভাপতি ছিল লাকি, তার ব্যাপারে আমি প্রশ্ন, আমি তো সেটাই বলছি যে তার যে উপস্থিতি ছিল, আমি আপনাকে 100টা ভিডিও ফুটেজ দেখাবো। ধন্যবাদ। আমার কাছে নিউজ কভারেজ আছে, জি যদি থাকে সেটি জাতির সামনে আপনারা দেখাবেন, হয়তো হ্যাঁ সেটা আপনি সোশ্যাল মিডিয়া, আপনি এমনকি অনুষ্ঠান শেষেও যদি দেখতে চান আমি আপনাকে দেখাতে পারবো, নিশ্চয়ই সেটি জাতি দেখাতে পারবে। আছে জি, আপনাদের বিভিন্ন মাধ্যম আছে, সেখানে দেখাবেন শরীফ। আপনার কাছে আমার কাছে আছে। জি জি, আমি একটু আবু নাসের রহমতুল্লাহ, আমি এই আলোচনার মোড় একটু ঘুরতে চাই, সেটি হচ্ছে ঐক্যের কথা সবাই বলছেন। এই আলোচনাও এসেছিলাম ঐক্যের জায়গা থেকে, যে অনৈক্য তৈরি হয় কোন জায়গা থেকে, আসলে কোন কোন ফরম্যাটে আপনারা ঐক্য চান? আপনাদের যে দেখানো যে ফরম্যাট, সেই ফরম্যাটের বাইরে গেলে কি আর ঐক্য হওয়া সম্ভব নয়? অন্যদের পরামর্শ কি আপনারা কতটুকু নিচ্ছেন? আবারও কিন্তু আমি ওই যে শরীফ ভাই যেমন মূল আপনি যেটা জিজ্ঞেস করেছেন তার বাইরেও কিছু প্রশ্ন থেকে যায়। এই যে বারবার বলা হচ্ছে বিচার ছাড়া কি মুজিববাদী শক্তির ঠাঁই নেই, মুজিববাদী কি এখন শক্তি আছে কোনো? মুজিববাদীর কিছু, আপনার কাছেই প্রশ্ন, মুজিববাদী শক্তি কি নাই? মুজিববাদী কিছু ব্যক্তি আছে, তারা কোনোদিন শক্তি না, যদি তাদেরকে আমাদের অনৈক্যের মাধ্যমে তাদেরকে আমরা ঐক্যবদ্ধ হতে না দিই। এবং সেই ঐক্যবদ্ধটা না করার ক্ষেত্রে আমি যদি বলি যে এইটা না করে ওইটা হবে না, অর্থাৎ যেমন একজন এই আমাদের নতুন নবগঠিত সংগঠনের একজন ব্যক্তি বললেন দাঁড়িয়ে যে কি হাসিনার ফাঁসি হওয়ার আগ পর্যন্ত কেউ মুখ দিয়েও বলবেন না নির্বাচনের কথা। তো মুখ দিয়েও নির্বাচনের কথা বলবেন না, এটা তো একটা ফ্যাসিবাদী উচ্চারণ। আপনি এই কাজ করবেন, আমাদের দল নিবন্ধিত হওয়ার আগে আমরা কোনো অবস্থায় কোনো কার্যক্রমে যাব না, এই কথাও তো কয়েকদিন পরে বলা শুরু হবে। আপনি যেটা বলছেন এই যে হাসানাত সার্জিসের কথা, যে আমি এদের নামগুলো আসলে উচ্চারণ করতে চাই না, তারা রাজনীতিতে নতুন এসেছে, তাদের রাজনৈতিক করার একটা পরিবেশ এসেছে, খুব ভালো করে তাদের বিষয়ে আমরা কথা বলি, এখনো বলছি, তাতে কৃতজ্ঞতা জানাই। কিন্তু ওই যে কিছু কিছু ফুটেজ কিন্তু রয়ে গেছে, ওই ফুটেজগুলোর জবাব আমরা এখনো কিন্তু ওইভাবে চাই না। আইনমন্ত্রী আনিসুল হকের বাড়ির থেকে সামনে এসে এই হাসানাত সার্জিসরা বক্তব্য রেখে কি বলেছিল যে এই যে এগুলোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কোনগুলো সেগুলো? মানুষের লাশ পড়া, ছাত্রদের এই লাশগুলো পড়া, সেগুলো ছিল?
আমাদের এগুলোর সাথে আমরা কোটার আন্দোলনের সঙ্গে আছি। তাহলে কোটা আন্দোলনের সঙ্গে আছি, তার সঙ্গে এই লাশগুলোর কি সম্পর্ক ছিল? তাহলে আমি আবারও বলবো যে তাদের সঙ্গে আমরা ঝগড়া বিভেদে যেতে চাই না। যেই ফুটেজগুলো আছে, আজকে যারা কোনো আওয়ামী লীগের কোনো নেতা যদি কোনো লিফলেট বিতরণে কোনো ছবি থাকে, আমরা তাদেরকে পাশে রাখি না। আর এখন যারা আওয়ামী বিরোধী শক্তি হিসেবে আবিষ্কার হতে চাচ্ছে, যাদেরকে জাহির করতে চাচ্ছে, তারা ওপেন আওয়ামী লীগের দালালি করেছে এবং ওপেন শেখ মুজিব শেখ হাসিনার দালালি করেছে। এই হাসানা সার্জিস যারা আছে, আপনার তাদের ফেসবুক আইডি থেকে পাওয়া যাচ্ছে জীবনের 22 বছর জীবনের সবচেয়ে বড় অর্জন হাসিনাকে মা ডাকার সেই প্রোগ্রাম। এই হাসানাদের এই আওয়ামী লীগের ভিসির সঙ্গে দাঁড়িয়ে যে স্যার আজীবন আপনার সন্তান হিসেবে বেঁচে থাকতে চাই। আবু নাসের রহমতুল্লাহ, আপনি তারা হঠাৎ করে আইসা বলল যে না, এই দেশে মুজিববাদীদের বিচার ছাড়া কোনো কিছু হবে না। তাহলে সুবিধাবাদী কারা? আপনি এখন সুবিধার ভাগিদার হওয়ার জন্য এই সমস্ত কথা বলছেন। তাদের তো এই দেশে আমি মনে করি এইসব ফেসবুকে পোস্ট যাদের আছে, যারা ওপেন ওই আন্দোলনের সময় শুধু কোটা বিরোধী আন্দোলন ছিল, এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সাথে কোনো সম্পর্ক নাই, যারা বলেছিল, তাদের এই ফ্যাসিবাদ বিরোধী বক্তব্য রাখার কোনো নৈতিক শক্তি বা সাহস তাদের থাকা উচিত। আপনি তৃণমূলের নেতা, তৃণমূলে আপনি আপনার পাশের, হয়তো সে একটা ইউনিয়ন পর্যায়ের উপজেলা পর্যায়ে কাকে বসতে দিচ্ছেন না, কিন্তু যারা মুজিববাদী অথবা ফ্যাসিজমকে টিকিয়ে রাখার জন্য কারিগরি অর্থ বিনিয়োগ করেছে, বিশাল বিশাল ব্যবসায়ী মহল যারা রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করে, তাদের কতটা পাশ সরিয়ে রাখতে পেরেছেন সে প্রশ্নের জবাবটা আপনার কাছ থেকে নিব, তবে ছোট্ট একটা বিরতি থেকে ফিরে। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট আরেকটা বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আমরা শুনছিলাম কথা আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য, তার কাছ থেকে। ফিরছি শরীফুজ্জামান শরীফ, সিপিবি নেতা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি। আপনার কাছে আমরা আলোচনাটা যেতে চাই, তা হচ্ছে আজকেই প্রধান উপদেষ্টা কিন্তু পুলিশকে নির্দেশনা দিয়েছেন, প্রস্তুত থাকতে বলেছেন নিরপেক্ষ সুন্দর নির্বাচনের প্রস্তুতির জন্য। আগামীকাল থেকে জাতীয় ঐক্যমতের কমিশনের প্রথম বৈঠক শুরু হচ্ছে। এটি কি নির্বাচনের সুবাতাস কিংবা সংশয় কেটে যাওয়ার কোনো বিষয় দেখছেন কিনা, আলামত দেখছেন কিনা? ধন্যবাদ। আমরা প্রথম থেকেই ভাবছিলাম যে সরকারের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর সংযোগটা আরো বেশি হওয়া দরকার, কারণ এই সরকার পলিটিক্যাল পার্টির সাপোর্ট নিয়ে, তাদের ম্যান্ডেট নিয়ে বসে আছে। ছাত্ররা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদেরকে সাপোর্ট করছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংযোগের ক্ষেত্রে কখনো কখনো দেখা গেছে যে বেশ একটা দূরত্ব আছে। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো সরকারের এই উদ্যোগকে সাপোর্ট করেছে, স্বাগত জানিয়েছে, তবে তাদের মধ্যে কতগুলো প্রশ্ন আছে। আপনি যে প্রক্রিয়া এবং পদ্ধতিতে সংস্কার বিষয়ে ওপিনিয়নগুলো চাচ্ছেন, প্রশ্ন পাঠিয়ে দিয়ে, টিক চিহ্ন দিয়ে, এই জায়গাগুলো আসলে একটা রাজনৈতিক দলের সাথে এই ধরনের তার বাড়িতে প্রশ্ন পাঠিয়ে এই জায়গায় টিক মার্ক দেওয়া, এটা আসলে যায় না। এটা তাদেরকে আমার দৃষ্টিতে কিছুটা অবজ্ঞাও করা, কারণ আপনি তাদেরকে নিয়ে বসার ক্ষেত্রে তারা কেউ কিন্তু বলে নাই যে আমরা বসতে যাব না, এবং যতবার ডেকেছে কোনো বিভাজন দেখা গেছে। আমাদের ত্রিপুরাতে বাংলাদেশি হাইকমিশনে আক্রমণ করার পর, প্রধান উপদেষ্টা ডাকার পরে সব দলগুলো ছুটে গেছে, এবং ডান বাম উগ্র মধ্য কারো মধ্যে কোনো বিভাজন ছিল না। এক জায়গায় ধর্মীয়ভাবেও সব নেতারা গিয়েছে, সবাই হিন্দু মুসলিম যাকেই ডেকেছে সবাই গেছে, কোনো বিভাজন দেখা যায়নি। কিন্তু সেই যে ইউনিটিটা আমরা ধরে রাখতে যে পারলাম না, বাইরে বেরিয়ে এসে যে আমাদেরকে কাদা ছোড়াছড়ি করতে হলো, ছাত্রদেরকে মার্চ ফর ইউনিটি করতে হলো, কেন? এই জায়গাটা কি আপনি বিবেচনায় রাখবেন না? যাদেরকে আপনি সচেতনতা করার জন্য তো হতেও পারে কর্মসূচি, আপনার না পরিস্থিতি যদি তৈরি না হয়, আপনার যদি ঘুম রেগুলার হয়, আপনি ঘুমের ওষুধ কেন খাবেন? আপনার যদি ঘুম স্বাভাবিকভাবে হয়, আপনি তো ঘুমের ওষুধ খাওয়ার কথা না। যখন আপনার ঘুমের ওষুধ খেতে হয়, তখন স্বাভাবিকভাবে যে আপনার ঘুমের সমস্যা আছে বলে হচ্ছে। আপনি মার্চ ফর ইউনিটি তখন করছেন যখন প্রবলেমটা হচ্ছে। আমি কথা শেষ করে দিব। আমাদের এখানে কোনোটার সাথে কোনোটার প্রতিদ্বন্দ্বী না। শেখ হাসিনা বলতো উন্নয়ন চাও নাকি নির্বাচন চাও? আমি উন্নয়ন দিব, সুতরাং নির্বাচনের দরকার নেই। আপনার এখানে বিচার চান নাকি নির্বাচন চান? আমি বিচারও চাই, আমি নির্বাচনও চাই। বিচার
প্রক্রিয়াটা এমনভাবে করা যাবে না যাতে এটি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ হয়। বিচার কাজটা আপনি 3 দিনের মধ্যে করতে পারবেন না। আপনার বিচারের জন্য এই যে গত কয়েকদিন আগে কয়েকজন আইনজীবীর কথা শুনলাম, একটা মৃত্যুদণ্ড যদি হয় সেটি কার্যকর করার জন্য 10 থেকে 12 বছর সময় লাগে। আপনি এই বিচারের কাজটা, এই যে হত্যাকাণ্ড, গণহত্যা, তার বিচারের জন্য তো আপনার 5 বছর, 7 বছর, 10 বছর লেগে যাবে বিচার শেষ করতে। তারপর সেই পর্যন্ত কি আমি অপেক্ষা করব? আপনার বাড়িতে যদি আগুন লাগে, আগুন নেভাতে গিয়ে একজনের মানুষের শরীর পুড়ে গেল, আপনি কি বলবেন যে আগে আগুনটা নেভাই তারপরে তোমাকে হাসপাতালে নিয়ে যাব? নো, আপনি আগুন নেভাবেন, একই সঙ্গে ওই মানুষটাকে যদি হাসপাতালে নিয়ে যাওয়া যায়, ভালো চিকিৎসা করা যায়, সেই ব্যবস্থাটাও করবে। সেটি তো গভর্নমেন্ট বলেছে যে যে জায়গাটায় যে একটা ধোঁয়াশা ছিল সেই ধোঁয়াশা তো কাটিয়ে দিয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে, তো ডিসেম্বর বলা হয়েছে। তারপরে বলছে যদি আপনারা আরো চান যে না আরো একটু সংস্কার হবে তাহলে সর্বোচ্চ জোন। অবশ্যই অবশ্যই এই যে জায়গাগুলো, সরকারের কতগুলো জায়গার কতগুলো স্পষ্টতা আছে। কিন্তু একই সঙ্গে যখন এই আন্দোলনের যে কমান্ডার যারা, আমি তাদেরকে কমান্ডার বলি, কমান্ডার যারা, কমান্ডারদের যে বক্তব্যগুলো, মানুষ কিন্তু এখন পর্যন্ত মনে করে যে তারা সরকারের প্রতিনিধিত্ব করছে, তার দলটার পেছনে সরকারের সাপোর্ট আছে। আমি বিভিন্ন জায়গায় বলি এটা হচ্ছে রাজার দল, এবং যেটি আমরা এর প্রতিক্রিয়া প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি। পুলিশের হেলিকপ্টারে আপনাকে আমাকে নিবে না, আপনাকে আমাকে উঠতে দিবে না, কিন্তু তাকে উঠতে দিবে কেন? পুলিশের ধারণা আছে, পুলিশ জানে যে তাকে নিলে এইগুলো হবে। সুতরাং তাদের পক্ষ থেকে যখন এই কথাগুলো বারবার আসে, এখন কিন্তু তাদেরকে মনে রাখতে হবে তারা কিন্তু আমাদের ছোট ভাই না, তারাও কিন্তু জাতীয় নেতা, একটা রাজনৈতিক দলের নেতা। সুতরাং রাজনৈতিক দলের নেতাকে কথা বলার ক্ষেত্রে খুব হিসাব করে কথা বলতে হবে। আমি তাদেরকে অনুরোধ করব এই জায়গাটায় এমন কোনো কথা তারা না বলেন যাতে সেটি নিয়ে জাতীয় ইউনিটি যেটি তৈরি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়, বিতর্ক তৈরি করে সরকার নতুন করে চাপের মধ্যে। ধন্যবাদ রহমতুল্লাহ ভাই, আপনার কাছে ফিরি যে প্রশ্নটি রেখেছিলাম আগে সেটির ছোট্ট করে উত্তর দিবেন। আর ঐক্য ধরে রাখার জন্য আসলে কি থিওরি বলবেন? ঐক্য ধরে রাখার জন্য বড় দল হিসেবে নিশ্চয়ই আপনাদের ভূমিকাটা একদম ছোট করে দেখার সুযোগ নেই। প্রথমত আপনি যে প্রশ্নটা করেছিলেন সেই প্রশ্নটা আসলে এটা হচ্ছে এক ধরনের ওই সবসময় বড় গাছের উপর দিয়ে বাতাস হলে বড় গাছের উপরে কিছু ডালপালা ভাঙে, এটা একটা অভ্যাস, প্রকৃতির নিয়ম এটা। আর ওই গাছটার প্রতি টার্গেট থাকে সকল মানুষের, সেটা এক্সপেকটেশন অনুযায়ীও হয়। সেক্ষেত্রে বিএনপি এটা নিয়ে অত চিন্তিত না। বিএনপি যদি অন্যায় করে থাকে এই 6-7 মাস 8 মাসের মধ্যে, যে অন্যায়গুলো মানুষের চোখে পড়েছে, আমরা তো নির্বাচনের কথা বলতেছি, আমরা তো বলতেছি না যে তোমার 6 মাস হয়ে গেছে এবার আমার 6 মাস দাও, এই কথা তো আর বিএনপি বলতেছে না। বিএনপি ইভেন যখন আন্দোলন করেছে, জনাব তারেক রহমান সাহেব এই 15 বছরের যে আন্দোলন একটি পর্যায়ে গিয়ে যখন ভোটের অধিকারের কথা বলেছেন, তখন উনি ওপেন বক্তব্য রেখে বলেছেন যে আপনি ভোটের অধিকারটা নষ্ট হয়ে গেছে, এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমার দলের হাতকে শক্তিশালী করুন। এবং সাথে সাথে উনি এটাও বলেছেন যে আপনি ভোটের অধিকার পাওয়ার পরে বিএনপিকে ভোট দিতে হবে এটা না, আপনি যাকে ইচ্ছা আপনি তাকেই ভোট দেবেন, কিন্তু ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে আপনারা সহায়তা করেন। এর থেকে বড় কিছু আর কি বলবেন তিনি? সেই ক্ষেত্রে এখন যেই আওয়াজগুলি তোলা হচ্ছে বিভিন্ন জায়গায়, এটা এক ধরনের কৌশল এবং এক ধরনের ষড়যন্ত্র। আমরা সেই কৌশল এবং ষড়যন্ত্র মোকাবেলা অতীতেও করেছি, এখনও করার জন্য যা যা করা দরকার আমরা সেটা করতে পারবো। এবং আমরা বিশ্বাস করি দিন শেষে জনগণ আমাদের প্রতি আস্থা রাখে, জনগণ বিএনপি কী জিনিস সেটা জানে। আজকে ধরেন আওয়ামী লীগ তো সবচেয়ে বেশি জুলুম নির্যাতন করছে বিএনপিকে, তো তারা যখন বলে যে এই বিচার শেষ করতে হবে, ফাঁসি শেষ করতে হবে, তারপরে নির্বাচনের কথা, তো বিচার ফাঁসি এগুলো তো দেওয়ার জন্য আওয়ামী লীগের, বিএনপির সবচেয়ে বড় দায়িত্ব, কারণ বিএনপি সারা বছর তাদের দ্বারা নির্যাতিত। বিএনপি এই দেশে বহুদলীয় গণতন্ত্রের রাজনীতি চালু করেছে। আজকে যারা বলেন এই যে সমস্ত কথাগুলো বাজারে আসছে, এই কিংস পার্টির নাম যেভাবে আসছে, এই কিংস পার্টির ইতিহাস তো আমাদের দেশে খুব ভালো না। আমরা ওই ইতিহাসে যেতে পারবো না রহমতুল্লাহ ভাই, শেষ পর্যন্ত আপনারা ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে কতটা সংকল্পবদ্ধ একটু বলে ট্যাগ লাগানো থেকে দূরে থাকতে হবে যাদের পিছনে লাগছে। সেই কারণে এখনো সময় আছে। যতটুকুন সংস্কার একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজন, ততটুকুন সংস্কার শেষ করে যত দ্রুত
একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা যাবে, তফসিল ঘোষণা করা হবে, তত দ্রুত এখানে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটা আরো সুন্দর এবং সফল হবে এবং আগামী দিনের গণতন্ত্র উত্তরণের পথে ততটাই অগ্রগামী হওয়া সম্ভব। অনেক অনেক ধন্যবাদ আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ, অসংখ্য ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আয়োজন আজকের। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই আসুন দেশের সাথে সবার আগে আমরা ঐক্যবদ্ধ থাকি আর কল্যাণমূলক রাষ্ট্র গড়তে আসুন যে যেখানেই আছি সেখান থেকে একটু হলেও ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।